আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে, আপনাদের সাথে আছি এহসান তানভীর। শুরুতেই পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। আজ প্রধানমন্ত্রী ডেকেছেন আন্দোলনরত শিক্ষকদের। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বাড়তি বেতন ও অন্যান্য ফি না নেওয়ার নির্দেশ। নারায়ণগঞ্জের 5 খুনের মোটিভ সম্পর্কে নিশ্চিত নয় র্যাব। পুলিশের ধারণা খুনিরা নিহতদের পূর্ব পরিচিত। 3 জনের নামে মামলা। পোশাক শিল্প নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্রের ব্যাপারে আবারও সতর্ক করলেন প্রধানমন্ত্রী। ব্যবসায়ীদের সব ধরনের সহায়তার আশ্বাস। শেষ হলো এবছরের ইজতেমা। আখেরি মোনাজাতে বিশ্ব শান্তি কামনা। ফেরার পথে দুর্ভোগে মুসল্লিরা। শুনছিলেন পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ইফাদ টি টাইম, চায়ের সাথে সেরাটা। এবারে বিস্তারিত। আন্দোলনরত পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আজ বিকেল 4:30টায় গণভবনে ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সাধারণ সম্পাদক ডক্টর মাকসুদ কামাল বাংলা ভিশনকে তা নিশ্চিত করেছেন। এর আগে রবিবার দুপুরে বেতন বৈষম্য দূর করার দাবির যৌক্তিকতা এবং তা বাস্তবায়নের উপায় বিষয়ক প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠান শিক্ষকরা। এতে রয়েছে সপ্তম বেতন কাঠামোতে শিক্ষকদের দেওয়া সুবিধা বাদ না দেয়া এবং কিছু শিক্ষকদের সিনিয়র সচিব পদমর্যাদা সহ সুনির্দিষ্ট 5টি প্রস্তাবনা। এই সময় শিক্ষক নেতারা বলেন, অষ্টম বেতন স্কেলে গেজের প্রকাশ ও বাস্তবায়নে সচিবরা কপটতার আশ্রয় নিয়েছেন। এই সময় ক্লাস বর্জনের বিষয়ে আদালতে করা রিটকে দুঃখজনক মন্তব্য করে শিক্ষক নেতারা বলেন, কর্মসূচির কারণে শিক্ষার্থীদের সাময়িক ক্ষতি হলেও অতিরিক্ত ক্লাসের মাধ্যমে পরে তা পুষিয়ে দেওয়া হবে। বেতন বৈষম্য দূর করা এবং শিক্ষকদের মর্যাদা নিশ্চিতের দাবিতে 37টি পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের টানা কর্মবিরতির 7ম দিন আজ। নারায়ণগঞ্জের বাবুরাইলে 5 খুনের মোটিভ সম্পর্কে এখনও নিশ্চিত নয় র্যাব। আর পুলিশের ধারণা খুনিরা নিহতদের পূর্ব পরিচিত। এদিকে লাশের ময়নাতদন্ত শেষে চিকিৎসক জানিয়েছেন ভারী অস্ত্রের আঘাতে সবার মৃত্যু হয়েছে। অন্যদিকে নিহত তসলিমার স্বামী শফিকুল ইসলাম সদর থানায় ঢাকা শাহজাহান এবং নাজমা দম্পতি এবং শফিকের ভাগিনা মাহফুজ ও বেশ কয়েকজনকে অজ্ঞাতনামা করে মামলা দায়ের করেছেন। চাঞ্চল্যকর 5 হত্যাকাণ্ডের ঘটনায় নারায়ণগঞ্জ সদর থানায় হত্যা মামলা করেছেন নিহত তসলিমার স্বামী শফিকুল ইসলাম। মামলার এজাহারে তিনি অভিযোগ করেছেন, কলাবাগানের বাসিন্দা নাজমা ও তার স্বামী শাহজাহান পাওনা টাকার জন্য চাপ দিচ্ছিলেন নিহত তসলিমাকে। তাদের হুমকির কারণেই প্রাণ ভয়ে কলাবাগান ছেড়ে 1 মাস আগে নারায়ণগঞ্জের বাবুরেলে বাসা ভাড়া নেন শফিক। মোবাইলে হুমকি দিত বলি প্রায়, এরপরে আমার বলছিল কয়েকদিন, এরপরে আমার কইছে তুমি ঢাকা থাকো না, থাকলে তোমার ক্ষতি করবো, চাকরি ছেড়ে চলে আসবো। মাইসে হুন করে খালি আমার হুতার টেনতে নাম্বার নেয় ই হুন করে খালি কয় তোর এতটে আনিছে আর মাইসে খালি হুমকি দেয়, নাচবার দামে কয়দিন লোক আনছে, আমার হুতের আটকাইবো, মারবো, এটা করবো। মামলার আসামি নাজমা তসলিমার কাছে 1,30,000 টাকা পাওনা থাকার কথা স্বীকার করে মোবাইল ফোনে জানান, খুনের বিষয়ে তিনি কিছুই জানেন না। আমার থেকে 1,30,000 টাকা নিছে। আমার কাছে আমি অনেক হাতে পায়ে ধরছি, আমার ভাই আমার টাকাটা আমি মালিকের সাইড না দিছি আর আমার ভাইয়ের থেকে কিছু টাকা লয়ে দিছি। আমি হুমকি দিমু কিসের? কালকে রাতে সে খুন হয়েছে, বুঝছেন। নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে লাশের ময়নাতদন্ত শেষে চিকিৎসক জানান, আঘাতের চিহ্নের ধরন মনে হচ্ছে খুনিরা অপেশাদার। প্রধানত আঘাতের কারণেই এই মৃত্যুগুলো হয়েছে এবং আঘাতগুলো বেশিরভাগই মাথায় এবং এলোপাথারি, মানে এক একজনের এক এক জায়গায়, এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ব্রেনের ভিতরে রক্তক্ষরণ হয়েছে। আর সবারই না, কয়েকজনের হলো গলায় একটু শ্বাসরোধের চিহ্ন আছে, কিন্তু মৃত্যু কারণে আঘাতের কারণেই হয়েছে। 5 খুনের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। র্যাব মহাপরিচালক ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের আশ্বাস দেন। রক্তপাতের পরিমাণ খুব একটা বেশি ছিল না, তো এ থেকে অনেক সিদ্ধান্তে আসা যায়। তো আমরা এই পসিবল সমস্ত সিদ্ধান্ত যেগুলো হতে পারে সেগুলো আমাদের তদন্তকারী অফিসাররা যারা এর পেছনে কাজ করছেন তারা এগুলো বিশ্লেষণ করছেন। ঢাকা রেঞ্জের ডিআইজির ধারণা, খুনিরা নিহতদের পূর্ব পরিচিত। শিশুরা টার্গেট নর্মালি হয়, এটা আমরা যেটা বুঝি যে এতদিনের তদন্তের অভিজ্ঞতায় যে সাধারণত তাদেরকে যারা পেশাদার খুনি বা অপেশাদার খুনি যারা কাজটি করেছে যাদেরকে তারা চিনে ফেলবে বা সাক্ষ্য দিবে, সেই কারণে সাক্ষ্য গোপন করার জন্যই মূলত তাদেরকে খুন করা হয়। 5 খুনের ঘটনায় নারায়ণগঞ্জবাসীর মাঝে বিরাজ করছে চাপা উত্তেজনা।
জিয়া খান, বাংলা ভিশন, নারায়ণগঞ্জ। পোশাক শিল্প নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র হলেও সরকার ও ব্যবসায়ীদের বিভিন্ন পদক্ষেপে তা সফল হয়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সরকার ব্যবসা করতে আসেনি, ব্যবসায়ীদের ব্যবসার পরিবেশ নিশ্চিত করতেই কাজ করছে। মুন্সিগঞ্জের গজারিয়ায় গার্মেন্টস সরিয়ে নিতে এবং সেখানে বিনিয়োগ করতেও ব্যবসায়ীদের তাগিদ দেন প্রধানমন্ত্রী। তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ এর পরিচালনা পর্ষদের নবনির্বাচিত নেতারা সকালে দেখা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে। এ সময় সংগঠনটির বেশ কয়েকটি দাবির বিষয়ে ব্যবসায়ী নেতাদের আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী। জানান, পোশাক খাতের উন্নয়নে নানামুখী পদক্ষেপ বাস্তবায়ন করছে সরকার। প্রতিটি সেক্টরে যাতে উন্নয়ন হয় এবং ব্যবসায়ীরা শান্তিপূর্ণভাবে নিশ্চিত তাদের ব্যবসা করতে পারে সেই পরিবেশটা কিন্তু আমরা তৈরি করেছি। কারণ আমাদের সরকার আমরা বলছি যে আমরা ব্যবসা করতে আসিনি, ব্যবসায়ীদের জন্য ব্যবসা করবার মতো পরিবেশ তৈরি করে দিতে আমরা এসেছি। কাজে সেই পরিবেশটা কিন্তু আমরা তৈরি করে দিয়েছি এবং যত রকমের সহযোগিতা দরকার আমরা করে যাচ্ছি। রানা প্লাজা ও তাজরিন সহ বেশ কয়েকটি গার্মেন্টসে দুর্ঘটনার পর এ খাত নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্রের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। পোশাক শিল্প নিয়ে অনেক কিছু ঘটনা ঘটে গেছে, রানা প্লাজা বা তাজরিন এরকম বিভিন্ন সময় আগুন লাগে, এরকম বিভিন্ন দুর্ঘটনা অনবরত ঘটতো। কাজে সেটা কিভাবে মোকাবেলা করা যায় তার জন্য যা যা করার সব রকম সহযোগিতা কিন্তু আমরা দিয়েছি। এবং এটা ঠিক যে এখানে নানা রকমের একটা মনে হয় যেন ওই একটা ঘটনাকে কেন্দ্র করে এটাকেই বড় করে দেখানো এবং এটাকে সূত্র ধরে মানে আমাদের পোশাক শিল্প রপ্তানি খাতে একটা বাধা দেওয়া নানা রকম চেষ্টা কিন্তু ছিল। এটা মানে জাতীয় না আন্তর্জাতিক পর্যায় থেকে এই ধরনের একটা মানে চক্রান্ত হচ্ছিল, যেটা আমরা মোকাবেলা করেছি। এর আগে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে নৌ ও বিমান বাহিনী প্রধানের পদ এক ধাপ উন্নীত করে তাদের নতুন র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেয়া হয়। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। সারা বিশ্বে শান্তি আর আল্লাহর রহমত কামনার মধ্য দিয়ে শেষ হলো এ বছরের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। কোনো রকম বিশৃঙ্খলা ছাড়াই শেষ হয়েছে দ্বিতীয় বৃহত্তম মুসলিম জমায়েতটি। বিশ্ব ইজতেমার জন্য তুরাগ নদীর তীরের 160 একরের মাঠটাও যথেষ্ট নয়। সারা বিশ্বের মধ্যে মুসলিমদের দ্বিতীয় বৃহত্তম জমায়েতে লোকসমাগম নিয়ন্ত্রণ করতে এবারই প্রথম দেশের জেলাগুলোকে 4 ভাগে ভাগ করে কেবল 2 ভাগকেই ইজতেমায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু কিছুতেই ভিড় কমেনি টঙ্গীর কহর দরিয়া খ্যাত তুরাগ তীরের ইজতেমা প্রাঙ্গণে। আমি এখানে যখন আসছি তখন লোকজন কম ছিল, নদী খাল ছিল, লোকজনও কম ছিল। দেখা কারণে আল্লাহর রহমত এখানে যে উন্নতি চলতে আছে কোনো অসুবিধা নেই। আমাদের আসার উদ্দেশ্য যে আল্লাহ রসুলের অনুসরণ করতে হইব, আল্লাহ হুকুম নবীর তরিকা চলতে হইব, যা বলে এগুলি মানতে হইব। এখন পরিবেশটা ভালো, এখানে আসলে অন্তরটা ভালো লাগে একটু, বুঝছেন নি? এই কারণে এতগুলো মাসের সাথে নামাজ পড়া জামাতে ওটা একটা গর্বের বিষয়, কার ভাগ্যে আছে। 55টি দেশের নাগরিকদের অবস্থান আর সার্বিক পরিস্থিতি বিবেচনায় রেখেই 60টি সিসি ক্যামেরা সহ নিরাপত্তার সব ব্যবস্থায় গ্রহণ করা হয় ইজতেমা এলাকায়। আশপাশের যান চলাচল নিয়ন্ত্রণে নিয়োজিত 1,500 ট্রাফিক পুলিশ ছাড়াও সব মিলিয়ে প্রায় 5,000 নিরাপত্তা কর্মী কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছিল ইজতেমা এলাকায়। এবার আখেরি মোনাজাত পরিচালনা করেন ভারতের মাওলানা সাদ। সবাই নিজের অপূর্ণতা পূরণের জন্য চোখের পানি ফেললেন আল্লাহর দরবারে। সাইমুল হক, বাংলা ভিশন, ঢাকা। ইজতেমা থেকে ফেরার পথে অসহনীয় দুর্ভোগে পড়েন মুসল্লিরা। যানবাহন না পেয়ে দীর্ঘ পথ হাঁটতে হয়েছে অনেককেই। বহু কষ্টে গাড়ি পেলেও ভাড়া গুনতে হয়েছে কয়েক গুণ। তবে আল্লাহর দরবারে এই কষ্ট ইবাদত হিসেবে কবুল হতে পারে বলে আশা ধর্মপ্রাণদের অনেকের। বিশ্ব মুসলিমের অন্যতম জমায়েত বিশ্ব ইজতেমা শেষে ঘরে ফেরার পালা। আর এত বিশাল সমাবেশের বড় ঝক্কিটা এখানেই। আগে থেকেই যান চলাচল নিয়ন্ত্রিত থাকায় মুসল্লিরা প্রস্তুতি নিয়েই হেঁটে সামনে এগুতে থাকেন। জনস্রোতে অসুস্থও হয়ে পড়েন কেউ কেউ। এই ভিড়ে গাড়ি পাওয়া অনেক সৌভাগ্যের, তাই কোনো গাড়ি পেলেই ঝুঁকি নিয়ে উঠে পড়ার চেষ্টা সকলের। মানুষের স্রোতে গাড়িগুলো চলে অত্যন্ত ধীর গতিতে। ভাড়া নিয়েও ছিল অসন্তুষ্টি। যাওয়া যাচ্ছে না, তারা ইচ্ছা মতো তাদের ভাড়া চাচ্ছে। 20 টাকার ভাড়া তারা 200 টাকা 100 টাকা করে যাচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীরা এরা আশেপাশে আছে, কিন্তু জিজ্ঞেস করতেছে না পিকআপে এতগুলো লোক কি জন্য নিচ্ছে, এটা তো তারা জিজ্ঞেস করতেছে না। ওরা ইচ্ছা মতো 100 টাকা করে নিচ্ছে। এখন আমরা যতদূর যেতে পারবো অতটুকু যাওয়ার পরে আমাদেরকে নামায় দেয়, বলতেছে ব্যারিকেড দিছে আর যেতে পারবে না। আল্লাহর কাজ করতে হয় যেন ভাড়া নেবে বেশি। তবে তত ভোগান্তিতে পড়তে হয়নি নদীপথের মুসল্লিদের। তুলনামূলক স্বাচ্ছন্দ্যেই ফিরতে পেরেছেন তারা।
অন্যদিকে ১২টি বিশেষ ট্রেনে সকল মুসল্লির জায়গা হয়নি। সব ট্রেনই ছেড়ে গেছে অতিরিক্ত যাত্রী নিয়ে। স্রষ্টার সন্তুষ্টির আশায় সব কষ্ট হাসি মুখে বরণ করছেন মুসল্লিরা। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। শিক্ষার্থীদের কাছ থেকে বর্ধিত বেতন ও অন্যান্য ফি আদায় অবিলম্বে বন্ধ করার জন্য সংশ্লিষ্ট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এক অফিস আদেশে এ নির্দেশ দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে বেতন ফির বিষয়ে শিগগিরই শিক্ষা মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা দেবে। অফিস আদেশে বলা হয়েছে বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাসিক বেতন ও অন্যান্য ফি সরকারের নির্দেশনা ছাড়াই বাড়তি আদায় করা হচ্ছে। এর ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। আইন অনুযায়ী সরকারের নির্দেশনা সাপেক্ষে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি শিক্ষার্থীদের কাছ থেকে আদায়যোগ্য বেতন ও ফিসের হার নির্ধারণ করবে। ছাত্রদলের ধাওয়ায় পালিয়ে গেছে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় দখল করতে যাওয়া কথিত আসল বিএনপির নেতাকর্মীরা। বিকেল 4:45টার দিকে আসল বিএনপির মুখপাত্র দাবিদার কামরুল হাসান নাসিমের সমর্থকরা একটি পিকআপ ভ্যান নিয়ে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী জনতার উচ্চ আদালত বসাতে গেলে ছাত্রদল নেতাকর্মীরা তাদের ধাওয়া দেয়। ছাত্রদলের ধাওয়ায় পালিয়ে যায় আসল বিএনপির নেতাকর্মীরা। এ সময় তাদের সাথে থাকা সাউন্ড বক্স ভর্তি একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ নিয়ে দ্বিতীয়বার বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় দখল করতে গিয়ে ছাত্রদলের ধাওয়ায় পালিয়ে যায় কথিত আসল বিএনপির নেতাকর্মীরা। এরপর এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, সরকার টোকাই দিয়ে বিএনপির কার্যালয় দখলের ষড়যন্ত্র করছে। পল্টন থানার একটি মিছিল হওয়ার জন্য জমায়েত হলে পরে পুলিশ সেটাকে বানচাল করে দেয়। পথকলীদের মিছিল করার জন্য পুলিশ তাদেরকে সিকিউরিটি দেয়। তো এটি কি আপনাদের জানতে কোনো অসুবিধা আছে বলে মনে হয় না? টোকাইয়ের নেতৃত্বে দিয়ে পার্টি অফিসের সামনে দিয়ে একটা মিছিল করলেই মনে হয় মানুষ এটা বিশ্বাস করবে। এটি এই সরকারের একটি হীন কৌশল, একটি হীন অপকর্ম। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। বিএনপি চীনামাটির বাসন নয় যে ফেলে দিলে পরে ভেঙে টুকরো টুকরো হবে। এটা ইস্পাত কঠিন ঐক্যের জাতীয়তাবাদী শক্তির। নিচ্ছি গ্রেট ওয়াল সিরামিক্স সংবাদ বিরতি। সাথেই থাকুন, ফিরে এসে থাকছে মার্চের শেষ নাগাদ প্রথম ধাপের ইউপি নির্বাচন, তফসিল ঘোষণা মধ্য ফেব্রুয়ারিতে, জানিয়েছেন কমিশনার শাহনেওয়াজ। জিএম কাদেরকে জাতীয় পার্টির কো চেয়ারম্যান ঘোষণা করলেন এরশাদ। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। মার্চের শেষ নাগাদ প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে মধ্য ফেব্রুয়ারিতে। সেই লক্ষ্যে নির্বাচন পরিচালনা বিধিমালা চূড়ান্ত করা হয়েছে, জানিয়েছেন নির্বাচন কমিশনার মাহমুদ শাহনেওয়াজ। প্রথমবারের মতো দলীয়ভাবে হতে যাওয়া ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্রের সাথে ভোটারের সমর্থনযুক্ত কোনো তালিকা দিতে হবে না বলেও জানিয়েছেন তিনি। জাতীয় নির্বাচনে কোনো স্বতন্ত্র প্রার্থীকে মনোনয়নপত্রের সাথে সংশ্লিষ্ট আসনের 1% ভোটারের স্বাক্ষরের তালিকা জমা দেওয়ার বিধান রয়েছে। প্রথমবারের মতো দলীয়ভাবে হওয়া পৌরসভা নির্বাচনেও স্বতন্ত্র মেয়র প্রার্থীদের 100 জন ভোটারের স্বাক্ষরের তালিকা যুক্ত করার আইন রাখা হয়েছিল বিধিমালায়। তবে দলীয়ভাবে হতে যাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে এই বিধান রাখছে না নির্বাচন কমিশন। ব্যাপক একটা নির্বাচন, সেই কারণে আমরা ওই স্বতন্ত্র প্রার্থীদের জন্য একটা নির্দিষ্ট সংখ্যক ভোটারদের সই বিষয়টা উঠিয়ে দেওয়ার চিন্তা করেছি এবং সেইভাবে আমরা কাজ করে যাচ্ছি। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের স্বতন্ত্র যারা দাঁড়াবে তাদের এই ধরনের কোনো ভোটারদের সই লাগবে না। মার্চে ইউপি নির্বাচনের জন্য এরই মধ্যে নির্বাচন পরিচালনা বিধিমালা ও আচরণবিধির খসড়া তৈরি করা হয়েছে। মন্ত্রী এমপিদের পাশাপাশি আচরণবিধিতে উপজেলা চেয়ারম্যানদের প্রচারণার ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে চাইলেও সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে কমিশন। কিন্তু সার্বিক বিবেচনায় যেহেতু তৃণমূল পর্যায়ে তিনি আছেন, তাদেরকে এবং একটা দলের নেতা হিসেবে থাকবেন, সেই সকল বিষয়গুলো বিবেচনা করে ইউনিয়ন পরিষদের নির্বাচনে উপজেলা পরিষদের চেয়ারম্যানকে বাদ দেওয়া হচ্ছে না।
এদিকে মার্চে ইউপি নির্বাচন করতে এ সপ্তাহেই বিধিমালা ও আচরণবিধি ভেটিং এর জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে। শারমিন ইব্রাহিম, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিএম কাদেরকে পার্টির কো চেয়ারম্যান হিসেবে ঘোষণা দিয়েছেন চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। সন্ধ্যায় রংপুরে এক কর্মী সভায় এরশাদের ঘোষণা দেন। রাতে জাতীয় পার্টির পক্ষ থেকে চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায়ের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী এপ্রিলে পার্টির কেন্দ্রীয় সম্মেলনে আনুষ্ঠানিকভাবে কো চেয়ারম্যান পদে জিএম কাদেরকে দায়িত্ব দেওয়া হবে। জিএম কাদেরকে আহ্বায়ক ও এবিএম রুহুল আমিন হাওলাদারকে সদস্য সচিব করে সম্মেলনের প্রস্তুতি কমিটিও ঘোষণা করেছেন এরশাদ। এবার আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। অবরোধ প্রত্যাহারের কয়েক ঘণ্টা পর নতুন করে ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। তেহরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচিতে জড়িত থাকার অভিযোগে দেশটির ১১ ব্যক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। রবিবার হোয়াইট হাউসে দেয়া বক্তব্যে নতুন করে অবরোধের কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ক্রমান্বয়ে ইরানের উপর অন্যান্য নিষেধাজ্ঞাও জারি করা হবে বলে জানান তিনি। সেই সাথে মধ্যপ্রাচ্যে ইরানের ভূমিকা সম্পর্কে যুক্তরাষ্ট্র সচেতন বলে জানান ওবামা। এর আগে ইরানের ওপর থেকে অবরোধ প্রত্যাহার ও এর ফলে ওয়াশিংটন পোস্টের এক সাংবাদিক সহ বন্দী ৫ মার্কিনীকে মুক্তি দেওয়ার বিষয়টিকে স্বাগত জানান তিনি। এদিকে নতুন করে অবরোধ আরোপ করা ওই ১১ ব্যক্তির প্রতিষ্ঠানের নাম এখনও প্রকাশ করা হয়নি, তবে তারা যুক্তরাষ্ট্রের ব্যাংকিং খাত ব্যবহার করতে পারবে না বলে জানানো হয়েছে। এর আগে পারমাণবিক কর্মসূচি সীমিত করায় শনিবার ইরানের ওপর থেকে অর্থনৈতিক ও বাণিজ্যিক অবরোধ তুলে নেয় আন্তর্জাতিক সম্প্রদায়। এবারে ক্লেমন খেলা সংবাদ। ওয়ালটন টি-20 সিরিজ টানা দ্বিতীয় ম্যাচে জয় পেল বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে এবার টাইগারদের জয় ৪২ রানে। প্রথমে ব্যাট করে বাংলাদেশ তোলে ৩ উইকেটে ১৬৭ রান। জবাবে ৮ উইকেট ১২৫ রান তুলেই শেষ হয়েছে জিম্বাবুয়ের ইনিংস। ব্যাটে বলে আলো ছড়িয়ে ম্যাচ সেরা হয়েছেন সাব্বির রহমান। এই জয়ে ৪ ম্যাচ সিরিজে ২-০তে এগিয়ে গেল বাংলাদেশ। খুলনা থেকে আরিফ বিল্লার ক্যামেরায় মনির হোসেন খানের রিপোর্ট। বাংলাদেশের একাদশে কোনো পরিবর্তন নেই, পরিবর্তন এলো জিম্বাবুয়ে দলে। চিগুম্বরাকে বসিয়ে টস করলেন হ্যামিল্টন মাসাকাজ্জা। এবার টস জিতে ব্যাট হাতে বাংলাদেশ। তামিম সৌম্যর শুরুটা যথেষ্টই আক্রমণাত্মক। পাওয়ার প্লে ৬ ওভারে ৪৬। জিম্বাবুয়ের বোলারদের মাঠছাড়া করার নেশায় সৌম্য। তার ইনিংসের স্থায়িত্ব মাত্র ৩২ বলের, তাতে ৩ ছক্কা ৪ বাউন্ডারিতে ৪৩। ইনিংস মেরামত আর রানের গতি বাড়ানো আবারও দৃঢ়তার সাথে করলেন সাব্বির মুশফিক জুটি। জুটিতে ৫২ এলো ৩৫ বলে। ইনজুরিতে পড়ে মুশফিক মাঠ ছাড়লেন ২৪ করে। ১৬ ওভারে বাংলাদেশের রান ১২৮। উইকেট সেট দলের অন্যতম সেরা ২ ব্যাটসম্যান সাব্বির সাকিব। তুলনায় রান উঠল সামান্যই। শেষ পর্যন্ত ৩ উইকেটে ১৬৭ রান নিয়ে সন্তুষ্ট টাইগাররা। হ্যামিল্টন মাসাকাজ্জা ও ভিসি সিমন্দার চোখ রাঙানি। সাকিব আল আমিন মুস্তাফিজদের মাঠ ছাড়া করে পাওয়ার প্লেতে উঠল ৪৫। রানের রথে লাগাম পড়াতে এলেন ক্যাপ্টেন মাশরাফি। ভিসি সিমন্দাকে বোল্ড করে ঘোরালেন ম্যাচের মোড়। ব্যাট হাতে অপরাজিত ৪৩। ম্যাচটিকে নিজের করে নিতে উইকেট শিকারেও নাম লেখালেন সাব্বির। ৩ উইকেট নিয়ে জিম্বাবুয়েকে ম্যাচ থেকেই ছিটকে দিলেন এই লেগ স্পিনার। বাকি কাজটা সেরেছেন মুস্তাফিজ আল আমিনরা। ২ উইকেট নিয়ে ডেথ ওভারে আবারও সফল মুস্তাফিজ, কিন্তু কাঁধে চোট পেয়ে ওভার শেষ না করেই মাঠ ছেড়েছেন এই ওয়ান্ডার বয়। ব্যাটের পর বল হাতেও চেষ্টা করেছেন সাব্বির। বাংলাদেশের ক্রিকেট যেন গরিবের সংসার, গুণান্তে পান্তা ফোড়ন। ব্যাটিংটা ভালো হলে আশানুরূপ হয় না বোলিং, আবার ব্যাটিং বোলিং ভালো হলে ভুলের পাহাড় করেন ফিল্ডাররা। প্রস্তুতির এই সিরিজে এখন হয়তো ফিল্ডিং নিয়েও পরীক্ষা নিরীক্ষা চালাতে হবে টাইগারদের। মনির হোসেন খান, বাংলা ভিশন, শেখ আবু নাসের স্টেডিয়াম, খুলনা। সংবাদ শেষ করব পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে। আজ প্রধানমন্ত্রী ডেকেছেন আন্দোলনরত শিক্ষকদের। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বাড়তি বেতন ও অন্যান্য ফি না নেওয়ার নির্দেশ। নারায়ণগঞ্জের ৫ খুনের মোটিভ সম্পর্কে নিশ্চিত নয় র্যাব। পুলিশের ধারণা খুনিরা নিহতদের পূর্ব পরিচিত। ৩ জনের নামে মামলা। পোশাক শিল্প নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্রের ব্যাপারে আবারও সতর্ক করলেন প্রধানমন্ত্রী। ব্যবসায়ীদের সব ধরনের সহায়তার আশ্বাস।
শেষ হলো এবছরের ইজতেমা, আখেরি মোনাজাতে বিশ্ব শান্তি কামনা, ফেরার পথে দুর্ভোগে মুসল্লিরা। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপে দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সবশেষ সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণ ফোন বাংলা লিঙ্ক ওই এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 নম্বরে। এতক্ষণ সাথে থাকার ধন্যবাদ সবাইকে।